এত কিছু করে আমরা আন্দোলন করলাম, আন্দোলন করে দেশ স্বাধীন করলাম, ঠিক আছে, কিন্তু যে আশায় আন্দোলন করে দেশ স্বাধীন করলাম সেই আশাটা আসলে কখনো পূরণ হবে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। আরব স্প্রিংয়ে এইরকম একটা আন্দোলন হয়েছিল এবং পরবর্তীতে সেটা সফল হয়নি। অনেক মানুষ মারা গিয়েছিল আন্দোলন করে। একটা পর্যায়ে দেশ স্বাধীন হয়, যে আশা নিয়ে মানুষ দেশ স্বাধীন করে সে আশা পূরণ হয়নি, কারণ মানুষ চেয়েছিল দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত একটা সমাজ গঠন হবে, সরকার হবে, সাকসেসফুল সরকার। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে মানুষ যে আশায় সরকার গঠন করেছে, পরবর্তীতে নতুন সরকার আরও বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। পাশাপাশি অনেক বেশি ব্যর্থতার পরিচয় দেয় নতুন সরকার। তাই আন্দোলন করে নতুন সরকার গঠন করলেই যে সবসময় সেটা সফলতার মুখ দেখে তাও কিন্তু নয়। তো আমরাও আন্দোলন করেছি, দেখি আমাদের সরকার কতটা সফল হয়। তো এই বিষয়টা নিয়ে খালিদ ফারহান চমৎকার একটা ভিডিও বানিয়েছে। তো চলুন আমরা সেই ভিডিও একসঙ্গে এনজয় করি এবং এই চমৎকার ইতিহাসটা জেনে আসি। আপনাকে যদি আমি গত 20 বছরে পৃথিবীর সবচেয়ে বড় বড় রেভলিউশনগুলোর একটা লিস্ট করতে বলি, সেই লিস্টে একদম উপরের দিকে যে নামটা থাকবে সেটা হলো আরব স্প্রিং, বা বাংলায় আমরা এটাকে আদর করে বলি আরব বসন্ত। The Arab Spring. Arab Spring. Arab Spring. Either this is the first Arab revolution of the 21st century. আরব বসন্ত বা স্প্রিং কথাটা এটার সাথে কেন আসছে? বসন্ত বা স্প্রিং কথাটা আসার কারণ হলো বসন্ত বা স্প্রিং খুব সুন্দর একটা সময়, এবং এই আন্দোলন যখন শুরু করা হয় তখন বলা হয়েছিল যে এই আন্দোলন যদি সফল হয় তাহলে খুব সুন্দর একটা স্প্রিং বা বসন্ত আসবে, যে এই বসন্তে কোনো দুর্নীতি থাকবে না, কোনো আহাজারি থাকবে না, কোনো দমন পীড়ন থাকবে না, সরকার খুব সুন্দর করে মানুষজনের সাথে কাজকর্ম করবে। এবং এই ধরনের অনেকগুলো প্রমিসের উপর ভিত্তি করেই মানুষজন আরব দুনিয়ায় রাস্তায় নেমে আসে আন্দোলন করার জন্য তাদের রেসপেক্টিভ সরকারের বিরুদ্ধে। কাগজে কলমে আন্দোলন সফল হয়। আমি 2 বছর আগে ইজিপ্টে গিয়েছিলাম এবং তেহরিন স্কোয়ারে আমি এই আন্দোলনের ব্যাপারে অনেক কথা গোপনে রেকর্ড করেছিলাম, কারণ তেহরিন স্কোয়ারে কিন্তু আজকেও ভিডিও রেকর্ড করতে দেয় না, ওখানে অনেক পুলিশ থাকে এবং এই আন্দোলনের কথাবার্তা অনেক সময় দমায় রাখা হয়। আপনারা গোপন ক্লিপটা দেখে আসেন এবং তারপরে আমি আপনাদের বলতেছি কেন এই আন্দোলনের কথাটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব বেশি সিগনিফিক্যান্ট। أكثر من 50 سنة عمري أنا مقاتل مساعد Protests that began 10 years ago in Tunisia. খুব ভয়ে ভয়ে রেকর্ডটা করতে হচ্ছে, কারণ এইখানে এই ব্যাপারটা করা পুরোপুরি আনঅফিসিয়ালি ইললিগাল। অফিসিয়ালি কেউ কিছু বলে না, বাট আনঅফিসিয়ালি আপনি যদি আমার পিছনে যে মনুমেন্টটা দেখতেছেন, আমি খুব কষ্ট করে টাঙ্গুল দিয়ে দেখাচ্ছি, ওই জিনিসের ভিডিও করেন তাহলে আপনাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে, ক্যামেরা তো নিয়ে যাবে, আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন। এটার কারণ হলো 2010 সালে একটা ভয়ঙ্কর আন্দোলন হয়েছিল, আপনারা অনেকেই জানেন, যে আন্দোলনটাকে বলা হয় আরব বসন্ত বা আরব স্প্রিং ইংরেজিতে অনেকে বলে। আরবে হয়েছিল এবং কি আগের জায়গা থেকে সরে যেতে হলো, কারণ কিছু পুলিশ এসে আমাদের বলেছিল যে ভিডিও রেকর্ড করা যাবে না ওইখানে। এই কারণে আবার একটু সরে দাঁড়ালাম এবং পুরোপুরি প্রিটেন্ড করছি যে আমাকে দেখা যাচ্ছে না, ক্যামেরা অনেক দূরে একজনের হাতে দিয়ে এসেছি, যার জন্য বুঝতে না পারে কেউ যে আমি ভিডিও রেকর্ড করছি। অনেক পুলিশ চারদিকে, এবং ব্যাপারটা একটু অদ্ভুত যে এত পুলিশ এই ব্যাপারটাকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে যে এইখানে ছবি তোলা যাবে না বা ভিডিও করা যাবে না। যেটা বলছিলাম, আরব বসন্ত যখন হয় বা আরব স্প্রিং যখন হয়, তখন 4টা দেশে একসাথে আন্দোলন শুরু হয় এবং প্রত্যেকটা দেশের আন্দোলনের কাহিনীটা মোটামুটি একই। সবাই আন্দোলন করে দুর্নীতির বিরুদ্ধে, সবাই আন্দোলন করে বাজে সরকারের বিরুদ্ধে, এবং সবাই ক্ষমতা পরিবর্তনের জন্য আন্দোলন শুরু করে। এবং আফ্রিকার যে 4টা দেশে আন্দোলনটা হয় তারা হলো তিউনিসিয়া, লিবিয়া, ইয়েমেন এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই ইজিপ্ট। ইজিপ্টে এই আন্দোলনটা শুরু হয় যেখানে, ওই জায়গাটাই আমি এখন এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম হলো তাহরির স্কোয়ার। আমি এখন যেখানে দাঁড়িয়েছি তার ঠিক একটু পিছনে, যেখানে আপনারা ওই মনুমেন্টটা দেখছেন, লম্বা মনুমেন্টটা, ওই লম্বা মনুমেন্টটার নিচে এবং তার চারদিকে একই দিনে 900-র মতো মানুষ অফিসিয়াল হিসাব মতোই মারা যায়, এবং আরো অসংখ্য মানুষ আহত হয়, অসংখ্য মানুষ গুম হয় এবং অসংখ্য মানুষ অ্যারেস্ট হয়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে কয়েক কিলোমিটার দূরে আলেকজান্দ্রিয়া নামে একটা শহর আছে। শহরটা অনেক বিখ্যাত, কারণ আলেকজান্দ্রিয়া ব্যাপারটাও অনেক জনপ্রিয়। আলেকজান্দ্রিয়ায় পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ছিল, যেটা হারিয়ে গিয়েছে পানির নিচে। এরকম অনেক ধরনের লোকগাথা আছে এখনো। এই আলেকজান্দ্রিয়ায় একটা লোক ছিল, ওই লোকের নাম ছিল খালেদ। আমার নামের সাথে মিল, আমার নাম খালিদ, ওনার নাম খালেদ। খালিদ এগুলো মুসলিমদের জন্য খুব খুব পরিচিত একটা নাম, আপনারা জানেন। তো এই খালিদ লোকটা সাইবার ক্যাফেতে বসে একটা ভিডিও আপলোড দিয়েছিল, যে ভিডিওটা ছিল ইজিপ্ট পুলিশের দুর্নীতি নিয়ে। ইজিপ্ট পুলিশ ড্রাগ কারবারি নিয়ে একটা দুর্নীতি করেছিল, এবং এই ব্যাপারটা এই লোক নিজের রেকর্ডও করেনি, জাস্ট পাবলিশ করেছিল বা শেয়ার করেছিল একটা সাইবার ক্যাফে থেকে। তাকে বের করে আনা হয় এবং তারপরে তাকে মেরে ফেলা হয়। তাকে
শুধুমাত্র যে মেরে ফেলা হয় তা না, তাকে পিটিয়ে মেরে ফেলা হয় এবং এই পিটিয়ে মেরে ফেলার ভিডিও 2-3 দিনের মধ্যেই ভাইরাল হয়ে যায় সব জায়গায়। এই জিনিস যখন ভাইরাল হয়ে যায় তখন মানুষ ফুঁসে ওঠে এবং সবাই বলে যে না, আমাদের করতে হবে, এবং তখন এই প্রোটেস্টটা শুরু হয়। এই প্রোটেস্টটা পুরোটাই করা হয়েছিল টেকনোলজি ব্যবহার করে। ফেসবুকে গ্রুপ খোলা হয়, যে গ্রুপের নাম দেওয়া হয় আমার নাম খালেদ, টুইটারে আই এম খালেদ এই হ্যাশট্যাগটা শুরু হয় এবং আস্তে আস্তে এই তেহরিন স্কোয়ারে মানুষ জমা হওয়া শুরু হয়। ওই সময় বিভিন্ন নিউজ আমি শিওর আপনারা দেখেছেন, আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। 1981 সাল থেকে হোসনে মোবারক ইজিপ্ট শাসন করছিল। আপনি চিন্তা করেন 1981 সাল থেকে 2010 সাল পর্যন্ত হোসনে মোবারক নর্মালি ইজিপ্ট শাসন করে গেছে। এবং ইজিপ্টের ক্ষেত্রে একটা কথা বলা হয় যে গত 4000 বছরে 2015 সাল পর্যন্ত গত 4000 বছরে এমন কোনো শাসক ছিল না, ইনক্লুডিং বর্তমান যুগের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এমন মানুষজন এমন কেউ ছিল না যে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছে। তাদের হয় মেরে ফেলা হয়েছে বা তারা নিজেরা মরে গেছে এবং তারপরে রিপ্লেস হয়েছে, কেউ ক্ষমতা ছেড়ে দেয়নি। হোসনে মোবারক এরকম ছিল, সে ক্ষমতা ছাড়তে চায় নাই। অনেক অনেক আন্দোলন হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে, পুরো দেশ শেষ করে ফেলছে, বাট সে ক্ষমতা ছাড়তে রাজি হয় নাই কখনো। আন্দোলনটা যখন শুরু হয় তখন মাত্র কয়েক দিনের মধ্যে ও ক্ষমতাচ্যুত হয় এবং পালায় যেতে বাধ্য হয়। কোনো প্রেসিডেন্ট যখন পদত্যাগ করে তখন যা হয় তাই হয়েছে, মার্শাল ল শুরু হয়, আর্মি পুরো দেশ দখল করে ফেলে এবং আর্মির হাতে 1 বছরের মতো দেশটা থাকে। তারপরে ইলেকশন হয় এবং তারপরে নতুন সরকার আসে। নতুন সরকারও মোটামুটি খারাপ। তো কথা যেটা আসে সবার মনে সেটা হলো আসলেই কি এই আরব স্প্রিং ব্যাপারটা সফল হয়েছে? আমার এখান থেকে যেতে হবে, আবার পুলিশ আসছে। বাকি আলাপ আমি আপনাদের সাথে অন্য কোনো লোকেশনে যেয়ে করব। একটু আন্দোলনের রেজাল্টটা আপনাদের বলি, আরব স্প্রিং আসলে কি হয়েছিল। আরব স্প্রিং কিন্তু কাগজ কলমে সফল হয়, যে কয় জায়গায় আন্দোলন হয় সব জায়গায় আন্দোলনকারীরা যা চাইছিল তাই হয়, বাট রেজাল্টটার লং টার্ম এফেক্টটা কি আপনারা একটু দেখেন। তিউনিসিয়ায় স্বৈরাচার শাসন ছিল, আরব বসন্ত হয় এবং স্বৈরাচারের পতন ঘটে। স্বৈরাচারের পতন ঘটার পরে মানুষ ভোটাধিকার ফিরে পায় এবং মানুষ ভোট দেয়। ভোট দিয়ে তারা যাদের নির্বাচিত করে তারা তার পরের 7-8 বছরে এমন দুর্নীতি করে যে তিউনিসিয়ার মানুষ এখন বলে যে আরব স্প্রিং না হইলেই মনে হয় তাদের জন্য ভালো ছিল। ইজিপ্টের স্বৈরাচার ছিল হোসনে মুবারক। হোসনে মুবারককে সরায় নিয়ে আসা হয় আব্দুল ফাত্তাকে। হোসনে মুবারক যখন ছিল ইজিপ্টের স্বৈরাচার তখন $1 6 ইজিপশিয়ান পাউন্ড পাওয়া যেত এবং গত 2 বছরের হিসাব যদি আপনি দেখেন $1 হয়ে গেছে 42 ইজিপশিয়ান পাউন্ড। ইজিপ্ট হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বেশি ঋণ নেওয়া দেশগুলোর একটা। ইজিপ্টের ইনফ্লেশন হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বাজে ইনফ্লেশনগুলোর একটা। এবং ইজিপ্টের ইকোনমির অবস্থা, ইজিপ্টের জুডিশিয়ারির অবস্থা, ইজিপ্টে একদম গলিতে গলিতে দুর্নীতি হয়, ইজিপ্টে একদম গলিতে গলিতে ঘুষ নেওয়া হয়, যেটা আপনি অন্য অনেক দেশে ইভেন বাংলাদেশেও আসলে কল্পনাও করতে পারবেন না, এত খারাপ অবস্থা ইজিপ্টের। তিউনিসিয়া আর ইজিপ্টের কথা আমি বাদই দিলাম, বাকি 3টা দেশের অবস্থা কিন্তু আরো খারাপ হয়েছে। সিরিয়া, লেবানন এবং ইয়েমেন, এই 3টা দেশে আরব স্প্রিং হয়েছিল এবং এই 3টা দেশ আরব স্প্রিং এর পরে ভয়ঙ্কর রকম বাজে বাজে যুদ্ধে জড়ায় পড়ে। আপনারা জানেন সিরিয়ায় কি হয়েছে, আপনারা জানেন লেবাননে কি হয়েছে। এগুলো নিয়ে ভিডিও করতে গেলে আলাদা অনেকগুলা ভিডিও লাগবে, কারণ এটার ভিতরে অনেক জিওপলিটিক্যাল ব্যাপার স্যাপারও জড়িত। শুধুমাত্র এই দেশগুলোর ফল্ট না, বাট প্রত্যেকটা দেশের অবস্থা, যেটা আমি পয়েন্ট মেক করতে যাচ্ছি, প্রত্যেকটা দেশের অবস্থা আসলে আরব স্প্রিং এর পরে আনফরচুনেটলি আরো খারাপ হয়ে গেছে। যেরকম বসন্তের স্বপ্ন দেখা হয়েছিল সেরকম বসন্ত অ্যাচিভ করা যায় নাই। বিভিন্ন স্কলাররা ওই আরব স্প্রিং এর পর থেকে আজকে পর্যন্ত, টাইমস বলেন, হার্ভার্ড বলেন, সবাই অনেক রিসার্চ করেছে যে এত বড় একটা আন্দোলন, পুরো আরব নিয়ে যে আন্দোলনটা হইলে, এতগুলা দেশের ইনভলভমেন্ট যে আন্দোলনে, এরকম আন্দোলনগুলো এত পাওয়ারফুল সরকারকে ফেলে দেওয়ার পরেও কেন সফল হইতে পারলো না? কেন লং টার্মে অনেক মানুষ ভাবতেছে যে আরব স্প্রিং না হইলেই ভালো হইতো, বা আরব স্প্রিং এ আমরা হ্যাপি না আরব স্প্রিং এর রেজাল্ট দিয়ে। এবং এই অনেক অ্যানালাইসিসের পরে 4টা ব্যাপার পাওয়া গেছে, যে 4টা ব্যাপার যদি এনশিওর করা যায় তাহলে এইটা এনশিওর করা যাবে যে বাংলাদেশের অবস্থাও যেন এই আরব স্প্রিং এর দেশগুলোর মতো না হয়। জাস্ট এই 4টা ব্যাপার যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশ অনেক অনেক সুন্দর একটা ভবিষ্যৎ পাবে এবং এই আরব স্প্রিং এ যা হয়েছে এরকম কোনো কিছুই বাংলাদেশের সাথে হবে না। যা যাক, প্রথম কাজ যেটা আমাদের অ্যাবসলিউটলি এনশিওর করতেই হবে এবং এই কাজ না করলে কখনোই আমরা খুব সুন্দর একটা বাংলাদেশ পাবো না, যে বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখি, সেটা হলো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট টাইপ একটা রীতি এস্টাবলিশ করা। দেখেন, আমেরিকা খুব বাজে একটা দেশ হইতে পারে, আমেরিকার অনেক সমস্যা থাকতে পারে, আমেরিকার অবস্থা আমাদের থেকেও খারাপ হইতে পারে, আমেরিকার ল অ্যান্ড অর্ডার অবস্থা আরও খারাপ হইতে পারে, সব আমেরিকা খুবই খারাপ দেশ হইতে পারে, আমেরিকাকে অনেকে পছন্দ করে না, আমি জানি, আমেরিকাকে আমি নিজেও খুব বেশি ভালোবাসি এরকম না, সব ঠিক আছে। হাউএভার আমেরিকার খুব সুন্দর একটা ব্যাপার আছে, যেই ব্যাপারটার জন্য আমেরিকা পুরা বিশ্বে অনেক বেশি সমাদৃত, সেটা হলো আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস। 1971 সালে যখন আমাদের মুক্তিযুদ্ধ হয় তখন আমেরিকা তাদের সংবিধান সংশোধন করে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস বলে একটা ব্যাপার ইনক্লুড করে এবং এটা একদম ঐতিহাসিক একটা ব্যাপার, কারণ এই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস আমেরিকান সাধারণ মানুষকে একটা স্পেসিফিক পাওয়ার দেয়, যে পাওয়ারটা আমাদের মতো মানুষদের জন্য খুব বেশি দরকার। ফার্স্ট অ্যামেন্ডমেন্টে আমেরিকার সরকার 5টা ব্যাপার আমেরিকার সাধারণ সিটিজেনদের জন্য এনশিওর করে, যে 5টা ব্যাপার আমার মতে বাংলাদেশের মানুষদের জন্য অত্যন্ত জরুরি। এবং এই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ব্যাপারটা যদি আমরা এনশিওর করতে পারি আমাদের সংবিধানে, তাহলে আমাদের 99% প্রবলেম অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। সো ফার্স্ট অ্যামেন্ডমেন্টের 5টা ব্যাপার কি? 1 নম্বর ব্যাপার ফ্রিডম অফ রিলিজিয়ন। এই ব্যাপারটা বাংলাদেশে অলরেডি আছে, সো এটা নিয়ে তেমন কোনো কাজকর্ম করার দরকার নেই। ফ্রিডম অফ রিলিজিয়নের মেইন
বক্তব্যটাই হইল যার যে ধর্ম সে তার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবে, কেউ অন্যজনকে যায় তার ধর্ম পালন করতে বাধা দিবে না, কেউ এসে বলবে না যে তুই এই ধর্ম কেন পালন করিস, তোর তো আমার ধর্ম পালন করতে হবে, এরকম কোনো ব্যাপার থাকবে না, যেটা বাংলাদেশে অ্যাকচুয়ালি অলরেডি আছে। এটা নিয়ে আমাদের তেমন কোনো অনেক জটিল কাজকর্ম করতে হবে এরকম না। সৃষ্টির শুরু থেকে বাংলাদেশ গত 55-60 বছরে খুব নর্মালি কিছু কিছু ব্যাপার বাদ দিলে যে যার ধর্ম পালন করে আসতে পেরেছে। সেকেন্ড, ফ্রিডম অফ প্রেস। আপনারা জানেন প্রেসকে বা সাংবাদিকতা এই ব্যাপারটাকে অনেক সময় বলা হয় গণতন্ত্রের মূল স্তম্ভগুলার একটা। আমরা কেন যেন এটা ভাবি যে সাংবাদিকতাকে বা সাংবাদিকদের বা প্রেসকে যদি আমরা ফ্রিডম দেই তার মানে হইল সরকার অপরাধ করবে, সাংবাদিকদের যেহেতু ফ্রিডম আছে তো সাংবাদিকরা এখন এই অপরাধগুলো খুঁজে খুঁজে বের করে রিপোর্ট বানায় জনগণকে দেখাবে যে দেখো তোমাদের সরকার কত খারাপ। ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি ওইরকম না। আপনি যখন প্রেসকে ফ্রিডম দিবেন, প্রেসের যখন স্বাধীনতা থাকবে, তখন প্রেস পুলিশের ভিতরে দুর্নীতি আছে নাকি খুঁজে বের করবে, সরকারের ভিতরে দুর্নীতি আছে নাকি খুঁজে বের করবে, সাধারণ জনগণের ভিতরে দুর্নীতি আছে নাকি খুঁজে বের করবে, সরকারি অফিসে তো দুর্নীতি আছে নাকি খুঁজে বের করবে, বেসরকারি অফিসেও দুর্নীতি আছে নাকি খুঁজে বের করবে। প্রেস একটা পুলিশ টাইপের কাজকর্মই করে এবং এই কারণেই প্রেসকে রাষ্ট্রযন্ত্রের খুব একটা অবিচ্ছেদ্য ইম্পর্টেন্ট অংশ হিসেবে ধরা হয় এবং তাদের ফ্রিডমটা খুব বেশি জরুরি। এই যে ভুল ধরায় দেওয়ার ব্যাপারগুলা, প্রেস যখন ফ্রিডম নিয়ে কাজ করে এবং তারা যখন সরকারকে যায় ফর এক্সাম্পল বলে যে পাসপোর্ট অফিসে তো ঘুষ হচ্ছে, এই বলার ব্যাপারটা, এই ধরায় দেওয়ার ব্যাপারটা আসলে সরকারকেই হেল্প করে ওই ব্যাপারটা ফিক্স করায় যাতে সরকারের উপরে জনগণ আরো হ্যাপি হয়। সো প্রেসকে আপনি যদি ফ্রিডম দেন, হ্যাঁ শর্ট টার্মে মনে হইতে পারে যে ও তো আমার এই দোষ দেয়, ও তো আমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলে, বাট লং টার্মে ও আসলে আপনাকে ভালোভাবে গভর্ন করতেই হেল্প করে এবং এই কারণেই ফ্রিডম অফ প্রেস খুব 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 বেশি জরুরি। থার্ড, রাইট টু অ্যাসেম্বল। আমেরিকার এই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটে বলা হয়েছে যে আপনার যদি কোনো দাবি থাকে আপনি সেই দাবি পেশ করার জন্য অ্যাসেম্বল করতে পারেন, আপনার প্রোটেস্ট করার রাইট আছে এবং এই দাবি যেই দাবি হোক ম্যাটার করে না। আপনারা জানেন, আপনারা অনেক সময় দেখছেন যে আমেরিকা ফ্ল্যাট আর্থ নিয়ে কনভেনশন হয় যে দুনিয়া আসলে গোল না, দুনিয়া ফ্ল্যাট, এবং এই বিষয়ে যারা একমত তারা বিশাল হয়ে কনভেনশন করে। তারা অনেক সময় সরকারকে দাবি জানায় যে দুনিয়া গোল না, দুনিয়া ফ্ল্যাট, এটা মেনে নিতে হবে আপনাদের। তাদের উপর কিন্তু ধরপাকড় হয় না। এটা খুব আজব একটা ধারণা এটা, বা রিলিজিয়নের ক্ষেত্রে সায়েন্টোলজি একটা রিলিজিয়ন হিসেবে আমেরিকা চালায়, এগুলো সবই খুব আজব আজব এক্সাম্পল হইতে পারে। বাট ওই যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, আমেরিকার সরকার বলে না যে ধুর তুই যা এখান থেকে। আমেরিকা বলে যে না, তোমার রাইট আছে অ্যাসেম্বল করার, তোমার রাইট আছে তোমার দাবি দেওয়া পেশ করার, দাবি দেওয়া যত আজগুবি হোক ম্যাটার করে না, তাও আমরা তোমার উপরে গুলি করবো না, তাও আমরা তোমার পুলিশ দিয়ে মারবো না, তাও আমরা তোমার উপরে মামলা দিব না, কারণ সবার রাইট আছে যার যার দাবি পেশ করার এবং অ্যাসেম্বল করার। অ্যামেন্ডমেন্টের 4 নম্বর ধারা যেটা, সেটা হলো রাইট টু পিটিশন। রাইট টু পিটিশন মানে হলো অফিসিয়ালি বা ফর্মালি আপনি যদি সরকারের কোনো কাজে বা সরকারের কোনো এমপির কোনো কাজে যদি আপনি খুশি না হন এবং আপনার যদি মনে হয় যে এর বিরুদ্ধে আপনার একটা ফর্মাল অ্যালিগেশন দিয়ে একে তার এমপি পদ থেকে সরায় ফেলা উচিত বা একে তার মন্ত্রী পদ থেকে সরায় ফেলা উচিত, আপনি সেটা করতে পারেন এই রাইট টু পিটিশন লটা দিয়ে। এবং ফিফথ, Video editing is hard, and it takes away your precious time. Don't be like this guy. Just use VideoGen. The absolute most important part of First Amendment is freedom of speech. আমেরিকার মানুষ যে পরিমাণ ফ্রিডম অফ স্পিচ এনজয় করে, পৃথিবীর খুব কম দেশই আছে যেই দেশের মানুষ ওই একই রকম ফ্রিডম অফ স্পিচ এনজয় করতে পারে। আপনারা হয়তো বলবেন যে ইউরোপ কি ওরকম ফ্রিডম অফ স্পিচ এনজয় করে না? করে না। কিন্তু আপনি যদি জার্মানি যান, আপনি নাৎসি পার্টির অত্যাচারের কথা অস্বীকার করতে পারবেন না ফর এক্সাম্পল। এরকম অনেক অনেক স্পেসিফিক ল টাইপ জিনিসপত্র আছে যেগুলো ইউরোপের বিভিন্ন রিজিয়নে আছে, ইউকের বিভিন্ন জায়গায় আছে। বাট আমেরিকা আমার জানা মতে একমাত্র দেশ যেখানে আপনি একই তালে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বারাক ওবামা থেকে শুরু করে রিলিজিয়াস বডিজ থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে যাকে যা ইচ্ছা বলতে পারেন, যার বিরুদ্ধে যা ইচ্ছা বলতে পারেন, কখনো কথা বলার জন্য আপনার এগেনস্টে পানিশমেন্ট আসে না এবং এই ব্যাপারটা এনশিওর করে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। আচ্ছা, শুধু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইমপ্লিমেন্ট করতে পারলেই যে সব সোনায় সোহাগা হয়ে যাবে এরকম না। আরও কিছু কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো ইমপ্লিমেন্ট করতে পারাটা আসলে খুব বেশি জরুরি যদি আমরা খুব সুন্দর একটা বাংলাদেশ চাই। তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারগুলোর একটা হলো বিচার বিভাগ এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সরকার থেকে পুরোপুরি আলাদা করে ফেলা। আমি দেখেছি এ বিষয়ে অলরেডি কাজ হচ্ছে, বাট কতটুকু কাজ হবে আমি জানি না। আইন প্রয়োগকারী সংস্থার ক্ষেত্রে উপদেষ্টা বলেছেন যে পুলিশকে আলাদা কমিশনের আন্ডারে নিয়ে আসা হবে। কতটুকু করা হয় আমরা এখনো জানি না, বাট আমরা দেখবো হয়তো করা হবে। আইন প্রয়োগকারী সংস্থার বাদেও এমনিতে যে আমাদের লোয়ার কোর্ট এবং হাইকোর্ট আছেন, এদেরকেও পুরোপুরি সরকারের প্রভাব মুক্ত রাখাটা খুব বেশি জরুরি, যেন যখন যেই সরকার আসুক সেই সরকার যেন এই লোয়ার কোর্ট বা হাইকোর্ট বা অ্যাপিলেট ডিভিশন বা পুলিশ এগুলোকে ব্যবহার করে তাদের মতের এগেইনস্টে যায়, এরকম মানুষজনদের উপরে যেন দমন পীড়ন করতে না পারে। 3 নম্বর কাজ, সরকারি কাজে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বাড়ানো এবং রাজনীতিবিদ কমানো। দেখেন, এটা একটু
ফিলোসফিক্যাল ডিসকাশন হয়ে যাবে আপনার এবং আমার, বাট আপনি আমার সাথে বোঝার চেষ্টা করেন ফিলোসফিক্যাল ডিসকাশনটা কোথায়। বাংলাদেশের সিস্টেমটা বা গণতান্ত্রিক সিস্টেমটা, শুধু বাংলাদেশের না, এই ব্রিটিশ যে সিস্টেমটা, এই সিস্টেমটার মধ্যে একটু সমস্যা আছে। সমস্যাটা কি দেখেন, মনে করেন আমি ঠিক করলাম আমি সরকার গঠন করব বাংলাদেশে, আমি একটা পার্টি নিলাম, মাকলু পার্টি। এই মাকলু পার্টি বাংলাদেশের নেক্সট ইলেকশন লড়বে। তো বাংলাদেশে 300 আসন আছে, 300 আসনের প্রত্যেকটাই আমি আপনাদের মধ্যে থেকে যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে একজনকে এক একটা আসন দিলাম, যে যান আপনি এখন নোয়াখালী 1 আসনে বসেন, আপনি নোয়াখালী 2 আসনে বসেন, এবং তারপরে আমরা পুরো দেশে একটা ক্যাম্পেইন করলাম যে সবাই মাকলু মার্কায় ভোট দিন। মনে করেন আমরা জিতলাম, ধরেন আমরা 300 আসনই পাইছি, আমাদের কোনো অপোজিশন দাঁড়াইতে পারেনি, আমরা সবাই মিলেই পুরো একচ্ছত্র অধিপত্য আমাদের সংসদে, আমরা সবাই 300 আসনের 300 আসনই আমাদের, ঠিক আছে। সো 300 আসন যখন আমি পেলাম এবং আমি যখন সরকার ফর্ম করলাম, আমি তো হইলাম প্রধানমন্ত্রী, তাইলে ওই সরকারের। তো এই প্রধানমন্ত্রী যখন আমি হলাম, এখন আমার সরকার চালানোর জন্য কি লাগবে? সরকার চালানোর জন্য এখন আমার লাগবে মন্ত্রী, সরকার চালানোর জন্য এখন আমার লাগবে প্রতিমন্ত্রী। তো এই মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আমি কোথা থেকে সিলেক্ট করব? মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সিলেক্ট করার জন্য আমার হাতে অপশন 2টা। বাংলাদেশ সংবিধান অনুযায়ী আমি টেকনোক্র্যাট মন্ত্রী নিতে পারি কিছু। সো মনে করেন কথার কথা, আমার মনে হইল যে সড়ক ও যোগাযোগে আমার একটা ভালো মন্ত্রী দরকার, যে সড়ক ও যোগাযোগ খুব বুঝে। এখন আমি আপনাদের সবার দিকে তাকাইলাম, যে 300 জন আপনারা জিতছেন, 300 জনের দিকে তাকাই আমি দেখলাম যে এই 300 জনের মধ্যে তো আসলে সড়ক ও যোগাযোগ নিয়ে কাজকর্ম করে এরকম কেউ নাই। এরা তো সারা জীবন রাজনীতিই করছে। এরা সড়ক যোগাযোগ নিয়ে এদের না আছে কোনো পড়াশোনা, সড়ক যোগাযোগ নিয়ে না আছে এদের কোনো এক্সপিরিয়েন্স, না আছে কোনো এক্সপার্টিস, না ওরা সড়ক পরিবহনের কোথাও কোনোদিন কাজ করছে। এদের কোনো একজনকে যদি আমি সড়ক ও যোগাযোগের মন্ত্রী বানাই ফেলি হঠাৎ করে, তারা কিছুই বুঝবে না। তো আমার হাতে অপশন কি, আমি একটা টেকনোক্র্যাট মন্ত্রী বাইরের থেকে এনে ওখানে বসাই দিলাম। টেকনোক্র্যাট মন্ত্রীর কিন্তু লিমিটেশন আছে, আমি চাইলেই 300টাই টেকনোক্র্যাট মন্ত্রী বসাই দিতে পারি না, সম্ভবত 30%, বাট আমি ভুল হইতে পারি। তো একটা টাইম আমার এরকম আসবে যখন আমার এখান থেকেই মন্ত্রী এবং প্রতিমন্ত্রী নিতে হবে। এই সিচুয়েশনটা যখন আসে বাংলাদেশে, তখনই আপনারা দেখেন আইসিটি প্রতিমন্ত্রী হয় বাংলা বিষয়ে অভিজ্ঞ একজন, বাংলায় সারা জীবন পড়াশোনা করেছেন এরকম একজন মানুষকে ধরে না আইসিটির প্রতিমন্ত্রী বানায় ফেলা হয়। বা সারা জীবন ধরেন অমুক একটা র্যান্ডম সাবজেক্টে পড়াশোনা করেছেন, তাকে ধরে এনে সড়ক ও যোগাযোগ মন্ত্রী বানায় ফেলা হয়। একটা র্যান্ডম মানুষকে ধরে এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসায় দেওয়া হয়। তার কারণ আমাদের রাজনীতিতে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট কম এবং রাজনীতিবিদ বেশি। যে মানুষটা এমপি ইলেকশনে জিতে আসেন বাংলাদেশে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অন্যান্য যে কোনো পার্টি হোক, তার কোনো একটা সাবজেক্ট ম্যাটারে এক্সপার্ট হওয়ার চান্স খুব কম এবং তার রাজনীতিবিদ হওয়ার চান্স খুব বেশি। এবং যখন এভাবে 300 আসন থেকে 300 রাজনীতিবিদ উঠে আসেন এবং সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা তো আসলে রাজনীতি করবে না, তারা তো তাদের ক্যারিয়ারে বিজি, তারা তো তাদের লাইফে বিজি। সো তারা যখন তাদের ক্যারিয়ারে বিজি, তারা যখন লাইফে বিজি, তখন যে ওই ভ্যাকিউমটা কে ফিল আপ করবে? এমন মানুষ ফিল আপ করবে যাদের আসলে তেমন কোনো কাজকর্ম নাই। এমন মানুষ যখন রাজনীতিতে আসবে এবং এমন মানুষ যখন এমপি ইলেকশন করে জিতবে, তারপরে সে যখন মন্ত্রী হবে, প্রতিমন্ত্রী হবে, তখন আমরা এই ডিভিশনগুলোর উপরে এমন মানুষকে বসাই দিলাম, সে আসলে ওই বিষয়ে তেমন কিছু জানে না। হ্যাঁ, তার সরকারি গভর্নেন্স সিস্টেম আছে, তার আমলাতন্ত্র আছে, সে সবকিছু চালাইতে পারে। বাট আপনি চিন্তা করেন, মনে করেন আপনি একটা আইটি কোম্পানি চালান। এখন আপনার আইটি কোম্পানিতে আপনি একজন মানুষকে হায়ার করবেন। আমি আপনাকে বললাম আপনার হাতে 2টা অপশন। গত 20 বছর ধরে জনগণের জন্য অনেক কাজ করছে এরকম একজন মানুষকে আপনি আইটি কোম্পানিতে নিতে চান, নাকি গত 20 বছরে আইটি বিষয়ে পড়াশোনা করছে, আইটি বিষয়ে একটা কোম্পানিতে চাকরি করছে, আইটি বিষয়ে একটা কোম্পানি চালাইছে, আইটি বিষয়ে এক্সপার্টিস আছে এমন একটা মানুষকে আপনার কোম্পানিতে সিইও বানাইতে চান? জনগণের জন্য কাজ করা অনেক ভালো, বাট জনগণের জন্য অনেক কাজ করছে বলেই সে এসে একটা আইটি কোম্পানির সিইও হয়ে আইটি কোম্পানিকে ভালো করতে পারবে? নট নেসেসারি, কারণ দুইটা পুরোই দুই জিনিস। এই সমস্যাটা, এই ফান্ডামেন্টাল সমস্যাটার কারণেই অনেক সময় দেখা যায় আমাদের রাজনীতিবিদরা বা এই রাজনৈতিক সিস্টেমটা চাইলেও অনেক ভালো কিছু করতে পারে, আমাদের ভালো কিছু করার এক্সপার্টিসটাই আসলে নাই, কারণ আমাদের সিস্টেমটাই এমন যে সিস্টেম থেকে এক্সপার্ট মানুষ উঠে আসবে না কখনো। ফোর্থ, যেটা লাস্ট, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমি শেষ করবো, সেটা হলো কমন সেন্স অ্যাপ্লাই করা। আমরা যদি আবার ভোট দিতে যাই কখনো, আমরা যদি ভোট দেওয়ার সুযোগ পাই, আমরা যখন ভোটটা দিব, আমরা যখন মার্কাগুলার দিকে তাকাবো, আমরা যখন মানুষগুলার নামের দিকে তাকাবো, তখন আমরা একটা কমন সেন্স অ্যাপ্লাই করার চেষ্টা করব। কমন সেন্সটা এইরকম যে একটা কাউন্সিলর বা একটা এমপি, ধরেন একজন এমপির বেতন হয় 85,000 টাকা বা 90,000 টাকা বা 1,05,000 টাকা, এরকম একটা এমপির বেতন হয়। খুব বেশি আহামরি বেতন হয় এরকম না। আমি ছোটবেলায় জিটিএ ভাইস সিটি খেলতাম। জিটিএ ভাইস সিটি অনেক পপুলার ছিল এবং এটা একটা গেম, আপনারা যারা জানেন না, জিটিএ ভাইস সিটি বেশ পপুলার একটা গেম। তো জিটিএ ভাইস সিটিতে চিট কোড দিয়ে পুলিশ থেকে বাঁচা যাইতো এবং অ্যাম্বুলেন্স নিয়ে আসা যেত। তো অনেক সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভার হিসেবে আমি জিটিএ ভাইস সিটিতে খেলতাম, যে আমার কাজই ছিল আমি অ্যাম্বুলেন্স চালাবো এবং যারা রাস্তাঘাটে অসুস্থ অবস্থায় পড়ে আছে তাদেরকে উঠায় হসপিটালে নিয়ে আসবো, এবং প্রত্যেকবার একজন অসুস্থ রোগীকে হসপিটালে নিয়ে আসতে পারলে আমাকে $5 বা $10। এই জিনিসটা আমি এই কারণে বলতেছি, তার কারণ যদি আপনি দূরের থেকে দেখেন জিনিসটা, তাহলে আপনার মনে হবে যে ও কত ভালো, ও একজন অ্যাম্বুলেন্স চালক, ও অসুস্থ মানুষকে হসপিটালে নিয়ে আসতেছে,
ও তো ভালো, ও একজন ভালো মানুষ, ওরই আমি ভোট দিব। আপনি যদি একটু কাছের থেকে দেখেন তাহলে আপনি দেখবেন যে হ্যাঁ, ও আমার উন্নতি করতে চায়, একজনের তো উন্নতি করতেছে, বাট ওই একজনের উন্নতি করতে যাওয়া আরো 5 জনের ক্ষতি করে ফেলতেছে, 5-6 জনকে মেরে তারপরে একজনের উন্নতি করতেছে। এই উন্নতির যে করতে চাচ্ছে তাকে কি আসলে আমার ভোট দেওয়া উচিত? তো আমাদের রাজনীতিটা অনেক ক্ষেত্রে এরকম হয়ে গেছে, এবং এই কারণে যখন আপনাকে কেউ এসে বলবে, হঠাৎ করে আপনার দরজায় নক করে কেউ বলবে যে আমাকে ভোট দিয়েন, তার কারণ আমি চাই আপনার উন্নতি করতে, তখন আপনি একটু কমন সেন্স অ্যাপ্লাই করে চিন্তা করবেন যে এই 1,05,000 টাকা বেতনের চাকরি করবেন আপনি, এই চাকরি করার জন্য আপনি এত স্যাক্রিফাইস করতেছেন, গত 20 বছরে আপনি কিছু করেন নাই, রাজনীতি করছেন জাস্ট আমার উন্নতি করার জন্য, আমার জন্য আপনার এত মন কাঁদে, এই আসনটার জন্য, এই ঢাকা 10 আসনের জন্য আপনার এত মন কাঁদে যে আপনি আপনার সব কিছু ছেড়ে ছুড়ে শুধুমাত্র আমার উন্নয়ন করার জন্য এত স্যাক্রিফাইস করতেছেন, এত স্যাক্রিফাইস করে ইলেকশন করতেছেন। এটা আসলেও সত্যি, বেশিরভাগ সময় এটা আসলে সত্যি হয় না। বেশিরভাগ সময় মানুষ আমাদের উন্নতি করার জন্য ইলেকশন করে না, বেশিরভাগ সময় মানুষ ইলেকশন করে তাদের উন্নতি করার জন্য, এবং বেশিরভাগ সময় মানুষ ইলেকশন করে পাওয়ারের জন্য। কারণ আমরা ম্যাসলোর হায়ারার্কি অফ নিডস থেকে দেখেছি পাওয়ার ইজ দ্য আলটিমেট উইন। পাওয়ারের উপরে আর কিছু নেই। আপনার যত টাকাই থাকুক, আপনার যাই থাকুক নাই থাকুক, আপনি যতদিন পাওয়ার না পাচ্ছেন ততদিন পর্যন্ত আপনি আলটিমেট অ্যাচিভার হইতে পারেন না, এবং এই কারণেই মানুষজন রাজনীতি করে। তো এই ভুল ধারণাটা থেকে আমাদের বের হইতে হবে যে মানুষজন আমাদের উন্নয়নের জন্য রাজনীতি করতেছে। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো। শেষ পর্যন্ত ভিডিওটা শেষ হইলো। এত লম্বা ভিডিও, আমি দেখতে দেখতে আপনাদেরও হয়তো বিরক্ত লাগতেছে, তবে শেখার অনেক কিছু আছে এই ভিডিওতে। ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। এই পর্যন্ত যেহেতু আপনারা দেখেছেন, আশা করছি আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন, পাশাপাশি আমিও তো অনেক কিছু জানতে পারলাম। যদিও এটা ভিডিও, আশা করছি সামনের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফিজ।